সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পর্যাবৃত্ত গতির সরল দোলক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকের পাঠ, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম সরল দোলকের ক্ষেত্রে, সরল সন্নিহিত গতির ক্ষেত্রে, পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে শক্তি, বিভব শক্তি, গতি শক্তি। আজকে আমরা দেখবো সরল দোলকের ক্ষেত্রে গতির ব্যবহার। সরল দোলক সরল দোলকের সাহায্যে কি করা যায়? সরল দোলকের সাহায্যে কোনো স্থানে অভিকর্ষ স্তর নির্ণয় করা যায়, সময় নির্ণয় করা যায়, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, জি এর মান নির্ণয় করা যায় সরল দোলক এর সাহায্যে। তারপরে দেখি স্প্রিং দোলক, সবই পর্যাবৃত্ত গতি। সরল দোলকের ক্ষেত্রে পর্যাবৃত্ত গতি আছে, স্প্রিং দোলকের ক্ষেত্রেও পর্যাবৃত্ত গতি আছে। স্প্রিং দোলকের সাহায্যে স্প্রিং এর ভরের তুলনা করা যায়, স্প্রিং ধ্রুবক নির্ণয় করা যায়। তারপরে সৌরশলাকা টিউনিফর, সেখানে পর্যাবৃত্ত গতি কাজ করে। তরঙ্গের ক্ষেত্রে এগুলো আমরা তরঙ্গের ভিতরে আছে, সেটা তখন আলোচনা করা যাবে। আজকে আমরা দেখি সরল দোলক। সরল দোলক দেখি, সরল দোলকটা কি? আগে একটি ভারী ক্ষুদ্র বস্তু কণাকে ঝুলিয়ে দিচ্ছি কোন একটা দৃঢ় অবলম্বন থেকে। এই দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হলো। একটি ভারী ক্ষুদ্র বস্তু কণাকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, এই সুতার সাহায্যে ঝুলিয়ে দিচ্ছে। এই সুতাটা হতে হবে ওজনহীন, নমনীয়, অপ্রসারণশীল সুতা। নমনীয়, অপ্রসারণশীল সুতা দ্বারা যদি ঝুলিয়ে দেওয়া হয়, তিনটে বৈশিষ্ট্য: ওজনহীন, নমনীয় ও অপ্রসারণশীল, ফ্লেক্সিবল, এবং টান দিয়ে লম্বা হবে না। এরকম সুতা দ্বারা যদি ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে সুতা সহ ওই বস্তুটাকে বলবো আমরা সরল দোলক। যে বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে না ঝুলন বিন্দু। এবার কার্যকরী দৈর্ঘ্য, এটা সুতা, এটা বব। যে বস্তুটাকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে এর নাম বব। এটা হচ্ছে ববের ব্যাসার্ধ, আর এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য। সুতার দৈর্ঘ্য আর ববের ব্যাসার্ধ, এই দুইয়ের সমষ্টিকে বলবো কার্যকরী দৈর্ঘ্য, এল। কার্যকরী দৈর্ঘ্য। দোলনকাল, একটি পূর্ণ দোলন। যে কোনো এক প্রান্ত থেকে যদি আমরা বিবেচনা করি, এক প্রান্ত থেকে ওই প্রান্তে গিয়ে আবার ওই বিন্দুতে ফিরে আসতে যে সময় লাগে, এটাকে বলবো একটা পূর্ণ দোলন দিতে সময়। একটা পূর্ণ দোলন দিতে যে সময় লাগে তাকে বলবো আমরা দোলনকাল। এরপর আসছে কৌণিক বিস্তার। এখানে সরল দোলকের ক্ষেত্রে কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর ভিতর থাকতে হবে। একটা জায়গা থেকে, একটা সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে অ্যাঙ্গুলার ডিফরমেশন হবে 4 ডিগ্রি, লেস দ্যান 4 ডিগ্রি, 4 ডিগ্রি এর কম হতে হবে। কৌণিক সরণ অ্যাঙ্গুলার ডিফরমেশনটা 4 ডিগ্রি এর কম হতে হবে। এবার আমরা দেখি সরল দোলকের গতিটা কিভাবে কাজ করছে। এই ছবিটা আমরা যদি একটু বড় করে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে ছবিটা। মানে দূরে দূরে কৌণিক বিস্তার, এই 4 ডিগ্রি এর বেশি হওয়া চলবে না, কিন্তু আমরা একটু বড় করে আঁকছি যাতে বুঝতে সুবিধা হয়, ফাঁক ফাঁক করে। এখানে বস্তুটার ওজন হচ্ছে mg, খাড়া নিচের দিকে ক্রিয়াশীল। এখান থেকে থিটা পরিমাণ সরিয়ে নেওয়া হলো। এখানেও এটা ও, এটা এই অবস্থান, এটা বি অবস্থান, এটা সি অবস্থান। এখানে বি থেকে সি অবস্থান নিয়ে গেলে এখানেও ওজন খাড়া নিচের দিকে ক্রিয়াশীল হবে। এবার এটাকে যদি আমি পেছনের দিকে, সামনের দিকে বর্ধিত করি, তাহলে এই যে কোণটা, এখানে এই কোণটা অনুরূপ কোণ বলে সমান থিটা।
তাহলে এটা হচ্ছে mg cos থিটা, আনুভূমিক উপাংশ mg cos থিটা, আর এটা হচ্ছে উলম্ব উপাংশ mg sin থিটা, mg sin থিটা। mg cos থিটা বিপরীতমুখী সুতার টান টি দ্বারা নিষ্ক্রিয় হয়ে যাবে। যদি সুতার টান চায় অঙ্কে, সুতার টান কত, তাহলে সুতার টান টি সমান সমান mg cos থিটা, সুতার টান টি সমান mg cos থিটা। আর কার্যকরী বল যে বলের জন্য সাম্যাবস্থানের দিকে ফিরে আসে, এই বি থেকে সি তে নিয়ে আসছি বলে এখানে কার্যকরী বল F সমান সমান mg sin থিটা। এটা প্রত্যয়নী বল, এই বলের কারণে সে তার সাম্যাবস্থানের দিকে ফিরে আসে। এখানে একটা মাইনাস চিহ্ন আসবে, কারণ সরণ যেদিকে বলটা তার উল্টো দিকে বলে মাইনাস। তাহলে F সমান ma, ma is equal to minus mg sin থিটা। এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র কিন্তু, t সমান mg cos থিটা সুতার টান। তাহলে mm কেটে গেল, তাহলে a সমান মাইনাস g sin থিটা। এবার কোণের মান খুব ক্ষুদ্র হলে sin থিটা সমান সমান থিটা লেখা যায়। এবার থিটা সমান সমান চাপ বাই ব্যাসার্ধ, এই কোণটা থিটা, তাহলে এইটা সেন্টার যেখানে কেন্দ্রে কোণ তৈরি হলো থিটা কোণ, আর এই বিসি হচ্ছে চাপ, এই চাপ এটা যদি ঘুরিয়ে আসে তাহলে বিসি হলো চাপ। থিটা সমান সমান চাপ বাই ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে ও এ ও বি বা ও সি একই কথা, এক বৃত্তের ব্যাসার্ধ ও বি, ও বিটা হচ্ছে বিসি হচ্ছে চাপ, বিসি সমান সমান এক্স সরণ, আর ও বি হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য এল। তাহলে মাইনাস জি বাই এল ইন্টু এক্স, বিসি সমান এক্স, এ সমান সমান, তাহলে সরল সন্ধিত স্পন্দনের মানে শর্ত আমরা গতদিন দেখেছিলাম, এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স শর্ত। তাহলে ওমেগা স্কোয়ারের জায়গায় কে বসে আছে, তাহলে ওমেগা স্কোয়ারের জায়গায় আছে জি বাই এল বসে, তাহলে অতএব ওমেগা স্কোয়ার সমান সমান জি বাই এল। তাহলে ওমেগা সমান সমান রুট ওভার অফ জি বাই এল, ওমেগা পেয়ে গেলাম কৌণিক কম্পাঙ্ক। তাহলে ওমেগার অনেকগুলো সূত্র আমরা জানি, ওমেগা সমান 2 পাই বাই টি, ওমেগা সমান সমান 2 পাই বাই টি আমরা আগে দেখছি, ওমেগা সমান 2 পাই এফ, ওমেগা সমান 2 পাই এন বাই টি, অনেক সূত্র, 2 পাই এন বাই ছোট হাতের টি, চতুর্থার্ধে আমরা দেখেছিলাম। তাহলে এখানে সরল দোলকের ক্ষেত্রে দ্রোণকাল তাহলে টি সমান কত আসে, টি সমান 2 পাই বাই ওমেগা, ওমেগা সমান সমান কত পেলাম, ওমেগা সমান রুট ওভার অফ জি বাই এল, রুট ওভার অফ জি বাই এল, তাহলে কি আসে 2 পাই রুট ওভার অফ এল বাই জি। এই হচ্ছে সরল দোলকের দোলনকালের রাশিমালা, সরল দোলকের দোলনকালের রাশিমালা 2 পাই রুট ওভার অফ এল বাই জি। তাহলে দোলনকাল কি কি বিষয়ের উপর নির্ভরশীল আমরা মুছে ফেলি এটুকু। দোলনকাল কি কি বিষয়ের উপর নির্ভরশীল, দোলনকাল সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, পাইথো কনস্ট্যান্ট। দোলনকাল ওই স্থানে অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল। তাহলে এখান থেকে সরল দোলকের সূত্রগুলি আমরা এখানে বর্ণনা দিতে পারি। সরল দোলকের সূত্র, সরল দোলকের সূত্রাবলী। প্রথম সূত্রটা আমরা জানি সমকাল সূত্র, কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি না হলে সরল দোলকের প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে, প্রত্যেকটা 4 ডিগ্রি বেশি হওয়া যাবে না, এর গতি সরল রৈখিক হবে। 2 সম মানে সমান, কাল মানে সময়, সমান সময় লাগবে। 2 নম্বর হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, কৌণিক বিস্তার 4 ডিগ্রির বেশি না হলে সরল দোলকের দ্রোণকাল এর কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু এল, তাহলে টি স্কোয়ার বাই এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে টি ওয়ান স্কোয়ার বাই এল ওয়ান সমান সমান টি টু স্কোয়ার বাই এল টু, তাহলে অতএব টি ওয়ান স্কোয়ার বাই টি টু স্কোয়ার সমান সমান এল ওয়ান বাই এল টু। তাহলে গ্রাফটা আমরা কি দিতে পারি, এক্স অক্ষ বরাবর যদি এল দিই, ওয়াই অক্ষ বরাবর যদি টি স্কোয়ার দিই, তাহলে এল বনাম টি স্কোয়ার মূল বিন্দুগামী অতিক্রান্ত সরলরেখা। এই
টি স্কোয়ারের সাথে এল সমানুপাতিক সম্পর্ক। এটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্র পরে আমরা দেখি এবার অভিকর্ষ ত্বরণের সূত্র। ত্বরণের সূত্র, দৈর্ঘ্যের সূত্র আমরা মুছে ফেললাম, ব্যাখ্যাটুকু মুছে ফেললাম। তাহলে 3 নম্বর দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্র পরে ত্বরণের সূত্র। সরল লোকে কোণের বিস্তার 4 ডিগ্রি বেশি না হলে, এসব কথা প্রথমে বলে আসতে হবে। কোণের বিস্তার 4 ডিগ্রি বেশি না হলে সরল লোকের দোলনকাল ওই স্থানের অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু 1/√g। 1/√g, তাহলে কি আসে? টি স্কোয়ার, অর্থাৎ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু 1 কনস্ট্যান্ট, নূতন কনস্ট্যান্ট, সেটাও ধ্রুবক, কে ড্যাশ ধরলাম জি। তাহলে টি স্কোয়ার জি ইজ ইকুয়াল টু ধ্রুবক, ধ্রুবক, তাহলে T1 স্কোয়ার G1 সমান সমান T2 স্কোয়ার G2। তাহলে T1 বাই T2, T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার ইজ ইকুয়াল টু T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার ইজ ইকুয়াল টু G2 বাই G1। এই তাহলে এর টি এর সাথে অভিকর্ষ ত্বরণের গ্রাফটা কেমন হবে? দেখবেন এখানে G বনাম T স্কোয়ার, এই জি বনাম এদিকে যদি টি স্কোয়ার দিই তাহলে হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই গ্রাফ 1/g যদি দিই তাহলে সমানুপাতিক x অক্ষ বরাবর যদি 1/g দিই, 1/g যদি দিই, 1/g এর সাথে টি স্কোয়ার সমানুপাতিক মূলবিন্দুগামী অতিক্রান্ত সরলরেখা। আর একটা হচ্ছে ভরের সূত্র আছে, আর একটা ভরের সূত্র, এটা বুঝে ফেললাম। একই জায়গায় এর কার্যকরী দৈর্ঘ্য চেঞ্জ করবো না, এল চেঞ্জ হবে না, স্থানও চেঞ্জ হবে না, অর্থাৎ জিও চেঞ্জ হবে না। তাহলে সরল দৈর্ঘ্য দোলনকাল এই ববের ভর, উপাদান, আকৃতি, প্রকৃতি কোনো কিছুর উপর প্রভাবিত হবে না। ভর চেঞ্জ করে, এটা হচ্ছে উপাদানের সূত্র বলি আমরা, উপাদানের উপর ডিপেন্ড করে না, উপাদানের সূত্র। এই হচ্ছে সরল দৈর্ঘ্যের সূত্রগুলো গেল। তাহলে এবার সরল দৈর্ঘ্যের সাহায্যে, সরল দৈর্ঘ্যের সূত্রগুলো গেল। সরল দৈর্ঘ্যের সাহায্যে কি করা যায়? সরল দৈর্ঘ্যের সাহায্যে কোন স্তরের, প্রথমে আমরা বলে নিয়েছিলাম অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করা যায়, সময় নির্ণয় করা যায়, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, এগুলো খনির গভীরতা নির্ণয় করা যায়, মানে খনির অস্তিত্ব আছে কিনা এগুলো। তো টি যুগলটা আমরা দেখলাম 2π√L/g। এখানে যদি স্কোয়ার করি, টি স্কোয়ার সমান সমান 4π² L/g। তাহলে জি এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে জি সমান সমান 4π² L/t²। এই তাহলে যে স্থানে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করব সেই স্থানে কি করব? সরল দৈর্ঘ্যটা নিয়ে যেতে হবে, নিয়ে সেই জায়গায় দোলনকাল, যদি পাহাড়ের উপরে আমি অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে চাই তা সেই জায়গায় সরল দৈর্ঘ্যটা নিয়ে সেই জায়গায় দোলনকাল বের করতে হবে। দোলনকাল ওই যে 20টা দোলন নিয়ে, এভারেজ নিয়ে সেখানে দোলনকাল নির্ণয় করে সেই মানটা এখানে বসালে পরে আমরা ওই স্থানে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে পারি। এল বনাম টি স্কোয়ারের গ্রাফটা আমরা দেখলাম একটু আগে, এল বনাম টি স্কোয়ার, এল বনাম টি স্কোয়ার, তাই তো? এটা আমরা দেখছি কি এল বনাম টি স্কোয়ার, এখানে টি স্কোয়ার দেখছি তো, আগেই তো দেখছি। এল বনাম টি স্কোয়ার মূলবিন্দুগামী সরলরেখা দেখছি গ্রাফ। তাহলে পাহাড়ের এই যে কোন স্থান অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করা গেল। এবার পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে চাই। এবার 2 পাহাড়ের উচ্চতা নির্ণয় করা। তাহলে আমরা জানি টি সমান সমান 2π√L/g। 2π√L/g, 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 2π√
এটা ভূপৃষ্ঠের দোলনকাল, ভূপৃষ্ঠের দোলনকাল টিই সমান সমান জিই ভূপৃষ্ঠে। একই সরল দোলক, এর কার্যকরী দৈর্ঘ্য চেঞ্জ করবে না। পাহাড়ের যেখানে নিয়ে যাব এই পাহাড়ের উচ্চতাটা কত, এই উচ্চতাটা নির্ণয় করতে পারবো। এই তাহলে কার্যকরী দৈর্ঘ্য একই থাকছে, অর্থাৎ সরল দোলক ভূপৃষ্ঠে যেটা ছিল ওটাকে নিয়ে ভূপৃষ্ঠে ওই পাহাড়ের উপর নিয়ে গেলাম, নিয়ে গেলে এটা ভূপৃষ্ঠে ছিল, দোলনকাল এই ছিল। যদি পাহাড়ের উচ্চতা উপরে নিয়ে যাই তাহলে দোলনকাল টি এইচ হাইট সমান সমান 2π√L/GH ধরে নিলাম, এইচ উচ্চতা বিকর্ষ ত্বরণ। এবার ভাগ করে দিলাম, তাহলে টি এইচ এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 2/1 করে নিলাম, 2/1 TH/TE সমান সমান কি 2π কাটা TH হলো এখানে কি আসছে TH এটা বাই এটা, তাহলে উপরে গেলে GE/GH, GE/GH। এবার আমরা জানি মহাকর্ষ বিকর্ষ থেকে আমরা জানি জি সমান সমান GM/R²। ভূপৃষ্ঠে এইচ উচ্চতায় গেলে GM/R+H এর হোল স্কয়ার, এইচ উচ্চতায়। আর ভূপৃষ্ঠে জিই সমান সমান GM/R², ভূপৃষ্ঠে জিই সমান সমান GM/R², এই যে ভূপৃষ্ঠে এটা এইচ উচ্চতা বিকর্ষ স্তর। তো আমরা GE/GH বের করতে পারি, পরবর্তীতে আমরা উল্টায়ও নিতে পারি, যেটা খুশি। আমরা এখানে GE/GH বের করি, GE/GH সমান সমান GM/R², উল্টে গেল R+H এর হোল স্কয়ার বাই GM, GM কাটা, এখানে আসছে কত R+H/R, আর এখানে রুট GE/GH। তাহলে এখানে তাহলে 1+H/R is equal to √GE/GH। তাহলে H সমান সমান আসছে এই 1 ওই পাশে গেল √GE/GH মাইনাস 1 ইন্টু R। এই হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায় কি দিয়ে, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায় এখানে GE অর্থাৎ ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, আর সেই ভূপৃষ্ঠ পাহাড়ের উপরে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করে। অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করাটা আগে আমরা দেখছি। এবার যদি দোলনকাল নির্ণয় করতে চাই, যে দুটো ডাটা জি নির্ণয় করা লাগতে পারে, অথবা দোলনকাল নিয়েও করা লাগতে পারে। তো আমরা এখন লিখতে পারি এইচ সমান সমান কি আসে, এই মানটা যদি ওখানে বসিয়ে দেই তাহলে এইচ সমান সমান আর ইন্টু এখানে রুট আছে এই মানটা বসাই দিলে আর ইন্টু TH/TE, TH/TE -1 পাহাড়ের উচ্চতা নির্ণয় করার সূত্র, পাহাড়ের উচ্চতা নির্ণয় করার সূত্র। জি নির্ণয় করে করা যেতে পারে, দোলনকাল নির্ণয় করে করা যেতে পারে। ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্ত।